প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। ধন্যবাদ রেজানুর সাহেব, আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। 1 ঘন্টার বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম শহর। বেসিক ও ন্যাশনাল ব্যাংক এখনই একীভূত হচ্ছে না। ব্যবসায়ী প্রার্থী বেশি, কোটিপতি 117 জন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। প্রথম আলোর শিরোনাম। যুগান্তরের শিরোনাম, বাড়তি ফোর্স চায় স্থানীয় প্রশাসন। প্রথম ধাপে 141 উপজেলায় কাল ভোট। গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর। কম বাস্তবায়নে বড় আকার, এমন বাজেট কেন বারবার? দৈনিক সমকালের শিরোনাম, মন্ত্রী এমপি সমর্থিত প্রার্থীর দাপট। উত্তরাঞ্চলে 4 লেন প্রকল্পের গলার কাটা 18 ওভারপাস। গ্রামে বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর। কালের কণ্ঠের শিরোনাম, মার্জার জ্বরে ভুগছে ব্যাংক খাত। বদলে যাচ্ছে পাঠদান অবস্থা। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, আবাসিকে নতুন গ্যাস সংযোগ দিতে চায় কোম্পানিগুলো। 1.5 ঘন্টার বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম। আজ জিতলে সিরিজ বাংলাদেশের। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সম্পদে এমপিদের ছাড়িয়ে চেয়ারম্যানরা। সংঘাতের মধ্যেই কাল ভোট। গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর। মানব জমিনের শিরোনাম, রপ্তানি রেমিট্যান্স নিম্নগতি, চাপে রিজার্ভ। একীভূত হতে এবার ন্যাশনাল ব্যাংকের না। খবরের কাগজের শিরোনাম, দেশে পানির মজুদ বছরে কমছে 200 কোটি কিউবিক মিটার। সময়ের আলো শিরোনাম, উৎসবের ভোটে শঙ্কা। দেশ রূপান্তরের শিরোনাম, জন্মহার বেশি, জনসংখ্যায় স্থির। পুরুষ বেকার বেড়েছে, কমেছে নারী। জয় দিনের শিরোনাম, গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ। কালবৈশাখীতে লণ্ডভণ্ড চট্টগ্রাম। আজকের পত্রিকার শিরোনাম, খালাস পেয়ে যাচ্ছে অর্ধেকের বেশি মাদক মামলা। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, সবার দৃষ্টি উপজেলায়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ। সুন্দরবনের খবর। আপনি শিরোনাম শুনলেন, মানে ধরেন কয়েকদিন আগে না, ধরেন কাল পরশু বৃষ্টির জন্য আমরা মুনাজাত করলাম, আমাদের বৃষ্টি চাই, মহান সৃষ্টিকর্তা বৃষ্টি দিলেন। আবার একদিনের বৃষ্টিতে চট্টগ্রাম ডুবে গেল। মানে এই ঢাকাতেও যদি এরকম একটা একদিনের বৃষ্টি হয় এরকম, তাহলে ঢাকাও ডুবে যাবে। তাহলে মানে আমরা আছি কোথায়, করছি কি? আবারও ধন্যবাদ আপনাকে। যে তাপ প্রবাহ ছিল তার মধ্যে সঙ্গত কারণেই তার থেকে আমরা পরিত্রাণ চেয়েছি, এবং আমাদের নিজেদের কোনো হাতে নেই এটা বৃষ্টিটা। কিন্তু বৃষ্টি আপনি যেটি বলেছেন, চট্টগ্রামে যেটা ডুবে গেছে, ঢাকায় এটি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মানে অভাব কারণেই কিন্তু এই অবস্থা। নিলে হঠাৎ করে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে ডুবে যাওয়ার কথা না। অনেকগুলো সড়ক, পুরো চট্টগ্রাম না, কতগুলো সড়ক, এবং ভালো করে বৃষ্টি হলে বিভিন্ন সময়ে কিন্তু চট্টগ্রাম, এর আগে চট্টগ্রামের ড্রেনের মধ্যে পড়ে মারা গেছে, এই ঘটনাও ঘটেছে রাস্তার মধ্যে। এই জায়গাগুলোতে আরও সতর্ক দৃষ্টি নিয়ে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু চট্টগ্রামে যে অবস্থা পয়ঃনিষ্কাশনের, যে সিডিএ আছে, তারপরে ওখানকার অন্যান্য কর্তৃপক্ষ আছে, তারা এই বিষয়টা কেন জরুরি ভিত্তিতে নেয় না আমি জানি না। কিন্তু আপনি ঢাকার কথা যদি বলেন, ঢাকায় আগে যে অবস্থা ছিল সেটা কিন্তু না। এখন একটা সময় ছিল ঢাকায় বৃষ্টি হলেই, সেটি আমি বলছি যে অনেক আগে, সাইদ খোকন যখন মেয়র হলো তারও আগে, তারপরে সাইদ খোকন যখন মেয়র হলো, মেয়র হওয়ার পর নিজে, আমি শান্তিনগর এলাকায় থাকতাম তখন, 1 কোমর পানি হয়ে যেত, নিজে পানি দিয়ে। শান্তিনগর এলাকার অবস্থাটা আগে থেকে উন্নতি হয়েছে, আর অন্যান্য জায়গারও এই অবস্থাটা, আগের অবস্থা যেটা হচ্ছিল বৃষ্টি হলেই ডুবে যেত, ঢাকায় কিন্তু সেই অবস্থাটা না। এখন মুষলধারে যখন একেবারে বৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, তখন পানি মানে পাস করার জন্য, মানে নিষ্কাশনের জন্য যে সময়টা দরকার, সেই সময়টা না পেলে অনেকক্ষণ থাকে না। একটা সময় ছিল মানে এরশাদ সাহেবের আমলে যখন ঢাকা ডুবেই যেত, আপনি ওই অবস্থাটা ছিল না, 1 কোমর পানি, নৌকাও চলতো, নৌকায় চলাচল করতে হতো কোনো। কিন্তু এখন যেটা হচ্ছে ডুবে, যেটা কয়েক ঘন্টার জন্য,
তা পানিটা সরে যেতে পারে না। এবং এই ক্ষেত্রে যেটি হচ্ছে যে বুড়িগঙ্গা বহুবার বলা হয়েছে, মানে বুড়িগঙ্গা আগে যে অবস্থাটা ছিল, আমরা নিজেরাই, কে একজন ওই দিন বললেন যে বুড়িগঙ্গার পানি খাওয়া যেত, আমরা গোসল করেছি। না, সেটা আমি 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 আপনি আপনাকে এই দেখেছেন অনুষ্ঠানে কিনা জানি না। বলেছিলাম আচ্ছা। যে আমার এখনো মনে আছে যে আমি মোহাম্মদ আলম আমাদের ইত্তেফাকে যখন কাজ করতাম, ফটোগ্রাফার, বিখ্যাত ফটোগ্রাফার, তার সঙ্গে কেরানীগঞ্জে গিয়েছিলাম আমি অ্যাসাইনমেন্ট কভার করতে, এবং আসার সময় মাঝ নদীতে আজানের রমজানের আজান হলো, আমি মোহাম্মদ আলম আজলা ভোরে ওখান থেকে পানি খেয়ে আমরা কিন্তু আজকে যদি কাউকে আপনি বলেন, এই ইয়াঙ্গার জেনারেশন কাউকে বলেন যে এটা বলে পাগল, এই পানির দিকে দুর্গন্ধে নদী দিয়ে যাওয়া যায় না, কিন্তু এই অবস্থা। এবং এই পানিতে এক ধরনের মাছ তৈরি, মাছ জন্ম নিচ্ছে, সেটাও আরো বিস্ময়কর, আরো বিষাক্ত তো হবেই, তাই না? সুতরাং সেই অবস্থায় ঢাকা শহরের পয়ঃনিষ্কাশন অবস্থা আগের চেয়ে অনেক ভালো হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেটি বলছি যে চট্টগ্রামের দিকে আরো দৃষ্টি দেওয়া উচিত। কিন্তু চট্টগ্রামে একটু বৃষ্টি হলেই কিন্তু বিভিন্ন সময় নিজেও আমরা যখন গিয়েছি দেখেছি যে ডুবে যায়, চট্টগ্রাম ডুবে যায়। চট্টগ্রাম বরং আরো সহজে এই নিষ্কাশন ব্যবস্থাটা করা যায়, যেহেতু সমুদ্রের ধারে কাছে, তাই না? সেই অবস্থাটা দায়িত্বর আসলে ওই ঘুরে ফিরে একটা কথাই আসে যে যার যেই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করি, তাহলে কারোর পর কারো দোষ দেওয়া যায়। হ্যাঁ, এটাই সবচেয়ে জরুরি। এবং ধরেন ইতিহাসের পাতায় যদি এরকমের থাকে যে আগের দিন আমি মুনাজাত করলাম বৃষ্টির জন্য, এবং বৃষ্টি এলো পরের দিন চট্টগ্রাম ডুবে গেল, তাহলে এটা মানে আমাদের তো সেই প্রস্তুতিটা নাই। প্রস্তুতি থাকতে হবে। আর তার আগে আমি সবসময় যেটা মনে করি, বিশ্বাসও করি যে দায়িত্ব যার যেটুকুন আছে, কম বেশি যার যেখানে, সবাই যদি অন্তত নিষ্ঠার সাথে যার যার দায়িত্বটুকুন পালন করি, তাহলে কিন্তু আমরা একজন আরেকজনের ঘাড়ে যে দোষ চাপাই, একজন আরেকজনের উপর দোষ দিয়ে নিস্তার পাওয়ার চেষ্টা করি, এটি হয় না। কিন্তু একজনের পক্ষে সবকিছু করা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আগামীকাল উপজেলা, সেই কাঙ্ক্ষিত আলোচিত উপজেলা প্রথম ধাপের নির্বাচন, ব্যবসায়ী প্রার্থী বেশি, তাহলে কি রাজনীতি যারা করেন, মানে আমি বিনীতভাবে প্রশ্নটা রাখতে চাই, যারা রাজনীতি করেন, একদম পোর খাওয়া রাজনীতিবিদ, তাদের কাছ থেকে কি রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে? মানে ব্যবসায়ীদের কাছে রাজনীতি চলে যাবে, এতে আমার আপত্তি না, না। কিন্তু তাহলে এই পোর খাওয়া রাজনীতিবিদের কি হবে? না, এখানে এসে আবারও আপনাকে আমি কথাটা বলতে চাই, বললে আপনি হ্যাঁ, এর আগেই বলছিলাম যে রাজনীতিবিদদের হাতে থাকবে না, যে না থাকে যাতে, এর মূলত দায়ী যারা, তারা হচ্ছে সামরিক শাসক। এবং 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তাকে সপরিবারে হত্যার পর যে সামরিক শাসকরা দীর্ঘদিন শাসন করলেন, তার লক্ষ্যই ছিল, বলেছেন যে রাজনীতিকে কঠিন করে দেবেন। হ্যাঁ, তাই না? যাই হোক, জনগণের জন্য রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেবেন, কঠিন করে দিয়েছেন এটা অনেকাংশে। এই ব্যাপারে আপনার সাথে আমি দ্বিমত করব না যে রাজনীতি যাদের হাতে থাকার কথা ছিল, যারা পোড় খাওয়া রাজনীতি, অর্থাৎ যারা সংগঠন করবেন, তারাই তো রাজনৈতিক সংগঠন করে নিচের থেকে উপরে আসবেন, তারপরে একটা সময় দায়িত্ব নেবেন, মন্ত্রী হবেন, সরকার পরিচালনা করবেন, প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই জায়গাটায় আমি এখনো বিশ্বাস করি, বিশ্বাস থেকেই বলছি, যে সামরিক শাসকরাই মূলত দায়ী। বলতেই পারেন যে সামরিক শাসক সেই কবে গেল, দীর্ঘদিন ধরে তো আমরা গণতান্ত্রিক সরকার দেশ শাসন করছেন, এটাও ঠিক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15 বছর একটানা দেশ পরিচালনা করছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হচ্ছেন। তো এখন কেন? হ্যাঁ, আপনার মানে দুর্ভোগ, দুর্যোগ, অপকর্মগুলো, লেগেসিগুলো কিন্তু দীর্ঘদিন টানতে হয়। এটি আপনি একটি ক্লাসে টানছি, হ্যাঁ, আমরা এখনো টানছি, আমার বিশ্বাস। আপনি ধরেন, মানে আমি যে ছেলেটি এসএসসি পরীক্ষা দেবে, সে যদি সারা বছর না পড়ে, সে আপনি 1 মাস 2 মাস পড়াশোনা করে, সারাদিনও যদি পড়াশোনা করে, তারপরে কি তার পক্ষে সম্ভব ভালো রেজাল্ট? না, ভালো সম্ভব না, কারণ সে 8 মাস যাবৎ পড়াশোনা করেনি। সুতরাং আজকে আপনি 15 বছরে 21 বছর যখন অপকর্মগুলো করা হয়েছে, রাজনীতি বিকেন্দ্রীকরণ করার জন্য, মানে বিরাজনীতিকরণ করার চেষ্টা করা হয়েছে, শত অপকর্মগুলো করা হয়েছে, যার কিচ্ছু ছিল না, রাস্তা থেকে ধরে এনে মন্ত্রী করা হয়েছে, শত শত কোটি টাকার মালিক করা হয়েছে, এগুলো আমাদের চোখের সামনে হয়েছে। কিন্তু দেখার পরে কিন্তু সবাই যে উৎসাহী হয়েছেন তা না, কিছু মানুষ তো আকৃষ্ট হয়েছেন,
ওই পথে গিয়েছেন। কিন্তু এখন আমার কাছে যেটি মনে হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চেষ্টা করছেন যে রাজনীতি যেন রাজনীতিবিদদের হাতে থাকে। আপনি এটি দুটি, আমার কাছে যেটি মনে হয়েছে, আমার বিবেচনায়, যে গত সংসদ নির্বাচনে তিনি তার দলীয় প্রার্থী যেমন দিয়েছেন, একই সাথে বলেছেন যে যারা মনে করেন নির্বাচনে দাঁড়াতে চান তারা দাঁড়াতে পারবেন, এবং দাঁড়িয়েছেন প্রায় 62 জনের মতো স্বতন্ত্র প্রার্থী পাশ করেছেন। এবার আপনি দেখেন স্থানীয় সরকার নির্বাচনে আগে আওয়ামী লীগই প্রতীক, এর আগে প্রতীকবিহীন নির্বাচন ছিল, প্রতীক করেছিলেন, সেই প্রতীক তারা প্রত্যাহার করে নিয়েছেন। কেন? যে রাজনীতিতে শুধুমাত্র আওয়ামী লীগ না, অন্যান্য দলের যারা আছেন স্থানীয় সরকারি নির্বাচন করবেন, যাদের জনগণের সাথে সম্পৃক্ততা আছে, তারা যেন রাজনীতির আসতে পারেন, তারা যেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আওয়ামী লীগের প্রার্থী থাকলে তো স্বাভাবিকভাবেই শাসক দল তার একটা প্রার্থী, আলাদা একটা জোট থাকে। এবং একই সাথে তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন যে সরকার, মন্ত্রী এবং এমপি তারা যেন তাদের পোষ্য বা তাদের কাছের মানুষ, তাদের নিজেদের লোকজন যেন না দাঁড়ায়, এই কারণে সম্ভবত যে তারা প্রভাব যেন বিস্তার না করতে পারে। দাঁড়িয়েছে, অস্বীকার করি না, কিন্তু তার যে চিন্তাটা, সেই চিন্তাটা ছিল তারা যেন দূরে থাকেন এবং স্বাভাবিকভাবেই যারা মানুষের সাথে কাজ করেন, সে যেই দলেরই হোক না কেন, তারা যেন নির্বাচিত হয়ে আসতে পারেন। যে কথাটি আপনি বলেছেন যে রাজনীতি তাহলে ব্যবসায়ীদের, হ্যাঁ ব্যবসায়ীরা রাজনীতি করবেন না বা অন্য পেশার লোক রাজনীতি করবেন না, এটা সবারই রাজনীতি করার অধিকার আছে। এবং একজন ব্যবসায়ী যদি মনে করেন রাজনীতি করবেন, কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীদের জন্যই রাজনীতি থাকবে, অন্য কারোর জন্য থাকবে না, এটি না। আমার ধারণা যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন, এবং বিএনপির বহিষ্কারের পরেও কিন্তু বহু, মানে আগামীকাল 141টি উপজেলা নির্বাচন হবে, সম্ভবত এখানেও বিএনপির কিছু প্রার্থী বিজয়ী হয়ে আসতে পারে যদি জনগণের সমর্থন থাকে। পত্রিকার রিপোর্ট আজকেও বেরিয়েছে, এখনো বিএনপি প্রতিহত করার লিফলেট না, সেটা তো এই জায়গায় এসে আবার আমি আপনার সাথে দ্বিমত হবে বা আপনি অনেকের সাথেই হবে। আমি যেটি মনে করতেছি, যে আমার কাছে যেটি মনে হয়, আমি অত বড় পণ্ডিত না, কিন্তু অভিজ্ঞতার কারণে যেটি মনে হয়, বিএনপি নিজেকে নিজে ধ্বংস করছে। আচ্ছা, বিএনপি একসময় একটি বড় দল ছিল, যেভাবেই তাদের গঠন প্রক্রিয়া হোক। গতকালও যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে তারা কখনোই গণতন্ত্রের পক্ষে ছিলেন না, গণতন্ত্র চানও নাই, গণতন্ত্রের চেষ্টাও করেন না, এটি ঠিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যে কথাটি বলেছেন একেবারে আক্ষরিক অর্থেই সত্য। কারণ বিএনপির যখন প্রতিষ্ঠা করা হয়, তারপরে থেকে যে নির্বাচনগুলো হয়েছে, হা না ভোট হয়েছে। আপনি তখন সাংবাদিকতা করেন অথবা ছাত্র, যত মোট ভোটার ছিল পার্বত্য চট্টগ্রামে 1200 কত যেন ভোট কাস্ট হয়েছে, তার চেয়ে বেশি। এরপরে আবার সংসদে দেওয়া হয়েছে। তো সুতরাং সে তখন থেকেই তারা শুরু করেছেন, তার দলের কোনো মানে সম্মেলন হয় না, কোনো কিছু হয় না, চিরকুট দিয়ে একইভাবে এরশাদ সাহেবের দলের সাধারণ সম্পাদক বানানো হয়, এটি চিরকুটের মধ্যে লিখে দিল আজকে আপনি, কালকে অমুক, এই অবস্থা। সেই জায়গা থেকে যে গণতন্ত্র, বিএনপি এখন যে অবস্থাটা করতেছে, অনেকেই বলবে যে বিএনপির আমি উপদেষ্টা কিনা, আমার পরামর্শ নিয়ে, না নিশ্চয়ই তারা চলবেন না, তাদের মতোই তারা চলবেন। কিন্তু তারা যে পথে যাচ্ছেন, তাতে করে তাদের দাঁড়ানোর আর কোনো জায়গা থাকবে না। ইতিহাস বলবে না, ইতিহাসেই বলবে, নিজে যদি ধ্বংস করতে চাই, আপনি কিন্তু শত চেষ্টা করলে আমাকে উদ্ধার করতে পারবেন। আপনি যদি বসে থাকেন উঠে দাঁড়ানো সম্ভব না। গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং গতকালই আমি একজন নেতার সংসদে উদয় নিয়ে আলোচনা করেছি, এত বিদ্যুৎ যায় কোথায়। হ্যাঁ, তো কি হয়, পরিবর্তন তো আশা করছি মনে হয় না? নিশ্চয়ই পরিবর্তন হবে। আপনি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সরকার গঠন করলেন 2009, তখন 3200 মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলেন। এখন উৎপাদন ক্ষমতা প্রায় 25,000 মেগাওয়াটের মতো। এখন আপনি প্রচুর বিদ্যুৎ যাচ্ছে, কিন্তু ব্যবহার হচ্ছে। এসি আগে যতগুলো ছিল, এই সংখ্যা ব্যবহার আমরা করছি বিদ্যুৎ সবাই। এবং গ্রাম অঞ্চলে তিনি কেন বিদ্যুৎটা সরবরাহ করতে বলছেন? বিদ্যুৎ যদি না যায় তাহলে পানি সরবরাহ করতে পারবে না, সেচের সমস্যা হবে, কৃষি আবাদের যেটা ফসল, আমাদের এই ফসলের উপর ব্যাহত হবে, সেই ব্যাহত যাতে না হয়। এবং এটি কিন্তু সবাই স্বীকার করবেন যে আমরা অন্যান্য যে কোনো দেশের চাইতে অনেক, জনসংখ্যা আমাদের অনেক, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আমাদের যেইটুকুন ভূখণ্ড, যেই ভূখণ্ডে যেই পরিমাণ জনসংখ্যা থাকার কথা, তার চেয়ে অনেক অনেক বেশি, আমরা অস্বীকার করি না।
অস্বীকার করার কোনো জোর নেই, কিন্তু তার মধ্যেও কিন্তু যে উৎপাদন আগে যে অবস্থা ছিল তার চেয়ে জনসংখ্যা আমাদের স্বাধীন যখন হই তখন আমাদের কত 7 কোটি লোক, 7 কোটির মতো, এখন 17 কোটি। তো তখনও যে অবস্থা ছিল তার চেয়ে অনেক ভালো হয়েছে গ্রামের অবস্থা। গ্রামে আপনি নিশ্চয়ই যান, মাঝে মধ্যে যান এলাকায়, গ্রামের অবস্থা কিন্তু ঢাকা শহরের চেয়ে বা যে কোনো শহরের অবস্থার চেয়ে গ্রামের অবস্থা ভালো। গ্রামীণ মানে অর্থনীতি বলেন, সামাজিক অবস্থা বলেন, সব দিক থেকে ভালো। সুতরাং এই যে সার্বিকভাবে উন্নয়ন হচ্ছে দেশের, এটি কিন্তু আরো কিছুদিন পরে আমরা বুঝবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ছাত্র আন্দোলন দেখলাম এইবার, এবং খুব ভয়াবহ। তো প্রশ্ন এই হচ্ছে আমাদের দেশে এই বিষয়টি কেন উচ্চকিত হচ্ছে না বা এই ব্যাপারে কেউ কথা বলছেন না। গতকাল ছাত্রলীগ স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বিরাট মিছিল সমাবেশ করেছে। না, আপনি আমাদের দেশে কেউ কথা বলছেন না এই প্রশ্নে আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দিন থেকেই ফিলিস্তিনি হত্যাযজ্ঞের প্রতিবাদ করেছেন, নিন্দা করেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে নেতারা বলেছেন, কিন্তু দুটি দল এবং অন্যান্য দল, বিরোধী দল বিএনপি এবং তার সাথে যারা আছেন এবং জামাতে ইসলাম, তাই সেই 7ই অক্টোবর যখন হামলা করলো তারপর থেকে তারা একটি কথা বলেননি। এবং তাদের কেউ কেউ বলেন যে হামাস এবং ফিলিস্তিন ওরা মুসলমানও না, এটিও আপনি তাদের কাছ থেকে শুনবেন। তারা একটিবারও কিন্তু প্রতিবাদ করেনি। মানে কে মুসলমান কে মুসলমান না, এইটা যেই হত্যাযজ্ঞগুলো হচ্ছে, মানুষ, শিশু, নারী, যেভাবে 34-35 হাজার লোক, এবং গাজার দিকে তাকালে দেখা যায় যে প্রতিদিন, এবং নেতানিয়াহু যে অবস্থা আমরা ইতিহাসে পড়েছি, হিটলারের ও দাদার দাদা হয়ে গেছে, বলছে কোনো চুক্তি টুক্তি যাই হোক আমি হামলা চালাবই। এবং আজকে আপনি যুক্তরাষ্ট্রে প্রায় 22,000-এর মতো ছাত্রছাত্রী গ্রেপ্তার হয়েছে। আমি যে কথাটি গতকালও বলেছিলাম যে এই যে 22,000 এবং ছাত্র আন্দোলন অন্যান্য দেশেও কিন্তু, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ফ্রান্সে, জার্মানিতে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। আমাদের দেশে ছাত্রলীগও কিন্তু কালকে বড় একটি মিছিল করেছে, সমাবেশ করেছে, নিন্দা করেছে। কিন্তু আপনি যেটা বলেছেন, আমাদের দেশে কিন্তু সরকার এবং সরকারি দল প্রতিবাদ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী বাইরে যখন গেলেন, বিদেশে বিভিন্ন ফোরামে তো নিয়ে এই কথা বলেছেন। এটা নিন্দার করার মতোই। তো এইভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাবেন? খোদ আমেরিকায় তাদের তড়িঘড়ি করে, কিন্তু আমাদের দেশে আইন 11 মাসেও যদি পাশ করা হয় বলে যে তড়িঘড়ি করা হলো। যুক্তরাষ্ট্রে ওদেরকে দমানোর জন্য তড়িৎ গতিতে একদিনের মধ্যে কংগ্রেসে আইন পাশ করা হলো যে ইসরায়েলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ইহুদির বিরুদ্ধে কথা বলা হবে, জুর বিরুদ্ধে কথা বলা হবে। এই জন্য কিন্তু আমার কথা হচ্ছে, এই যে আন্দোলনটা হচ্ছে, এই ছাত্রছাত্রীরা যখন প্রশাসনে আসবে যুক্তরাষ্ট্রের, তখন তারা কি ইসরায়েলের সাথে এই যে আন্দোলনটা করলো, প্রত্যক্ষভাবে তারা নির্যাতিত হলো, আমেরিকান পুলিশের ওদের মনের মধ্যে গাঁথা থাকবে না? ইসরায়েলের সাথে এই সম্পর্ক থাকবে? আজকে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, আমার তো বিশ্বাস যে এক সময় এই সম্পর্কটা থাকবে না। ওরা যখন প্রশাসনের বিভিন্ন স্তরে আজকে বড় হবে, ছাত্রছাত্রীরা 5 বছর পরে, 10 বছর পরে যখন প্রশাসনের বিভিন্ন স্তরে থাকবে, এই সম্পর্ক থাকবে না। অনেক ধন্যবাদ। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আরেকটি প্রসঙ্গ আলোচনা করতে চাই। টিআইবির একটি রিপোর্ট নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। চেয়ারম্যান বড় নাকি এমপি সাহেব বড়, সম্পদে কে বেশি, সেটা নিয়ে এখন কি নতুন ধারা শুরু হবে? না আমি চেয়ারম্যান হতে চাই নাকি? না, এই আসলে টিআইবিরও আবার আছে। টিআইবি এমন সব আরো অনেক বিষয় আছে আমাদের, যেগুলো নিয়ে তারা গবেষণা করতে পারে, তো মানে যাতে সমাজের উপকার হয়। তারা মনে করেন তাদেরও অবসর আছে। আপনি কি মনে করছেন এই রিপোর্টে সমাজের উপকার না? আমি মনে করি এইটা সমাজের কোনো উপকার। কে ব্যবসায়ী বড় হলো না, কার কত অর্থ হলো, বেশি হলো, এইটা কেন? তারা আরো অনেক কাজ আছে কিন্তু সমাজের, আরো বহু সমস্যা, সমস্যা আছে, সামাজিক সমস্যা আছে সেই জায়গায়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করি। আজকে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের ক্রিকেট লড়াইয়ের 3য় দিন। আশা করছি আজকে বাংলাদেশ জিতলে সিরিজ জেতা হবে। একটি শুভকামনা থাকলো, ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।